ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে ফিলোজফি থেকে 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখেছো। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট আমি আজকে তোমাদের 3 মার্কসের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের পুরো পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান আর সমকালীন ভারতীয় চিন্তা, এখানে সমস্ত মিলিয়ে তোমাদের আমি 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। বৈকল্পিক বচনে সত্য দাবি কি? বৈকল্পিক বচনের সত্য দাবি হলো এইরূপ বচনটি সত্য হবে যদি দুটি বিকল্পের মধ্যে কমপক্ষে একটি বিকল্প সত্য হয়। বৈকল্পিক বচন একমাত্র সেই ক্ষেত্রে মিথ্যা হবে যখন বচনটির উভয় বিকল্প মিথ্যা হয়। অর্থাৎ বৈকল্পিক বচনের দুটি বিকল্পই যদি মিথ্যা হয় তাহলে বচনটি কখনোই সত্য হতে পারে না। কিন্তু দুটি বিকল্প একসঙ্গে সত্য হলে বৈকল্পিক বচনটি সত্য হতে পারে। বৈকল্পিক বচনের এইরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচে সম্ভাবনার বিষয়গুলি উল্লেখ করা যায়। যেমন প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প সত্য। বৈকল্পিক বচন সত্য, প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প মিথ্যা। বৈকল্পিক বচন সত্য, প্রথম বিকল্প মিথ্যা এবং দ্বিতীয় বিকল্প সত্য। বৈকল্পিক বচন সত্য, প্রথম বিকল্প মিথ্যা এবং দ্বিতীয় বিকল্প মিথ্যা। বৈকল্পিক বচন মিথ্যা। নেক্সট 2 নম্বর কোশ্চেন, দুটি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষ বচনের সত্য সারণী রচনা করো। দুটি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষ বচন হলো পি হর্সু এর কিউ। এর সত্য সারণী হলো, বন্ধুরা আমি তোমাদের এই সত্য সারণীটা সাজিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এটা তো এইভাবে মুখে বলা সম্ভব নয়, আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিয়ে নাও। তারপরে আমি নেক্সট ভিডিওতে চলেছি কোশ্চেনটাতে। সাবেকি যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ বচনগুলির আকার কি? সাবেকি যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ বচনগুলির আকার হলো, সাবেকি যুক্তিবিজ্ঞানে মোট 4 প্রকার নিরপেক্ষ বচনকে স্বীকার করে নেওয়া হয়েছে। প্রখ্যাত গ্রিক তর্কবিদ অ্যারিস্টটল নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণের ওপর ভিত্তি করে নিরপেক্ষ বচনের এই বিভাজনের কথা উল্লেখ করেছেন। তার মতে নিরপেক্ষ বচন হলো 4 প্রকার এবং এগুলি হলো সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁবাচক বচন। অ্যারিস্টটল সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁবাচক বচনকে এ বচন রূপে উল্লেখ করেছেন। এখানে পরিমাণ হলো সামান্য বা সার্বিক এবং গুণ হলো সদর্থক বা হ্যাঁবাচক, যেমন সকল মানুষ হয় সুখী। সামান্য নঙর্থক বা সার্বিক নাবাচক বচন। অ্যারিস্টটল সামান্য নঙর্থক বা সার্বিক নাবাচক বচনকে ই বচন রূপে উল্লেখ করেছেন। এখানে বচনের পরিমাণ হলো সামান্য বা সার্বিক এবং গুণ হলো নঙর্থক বা নাবাচক, যেমন কোনো মানুষ নয় সুখী। বিশেষ সদর্থক বা বিশেষ হ্যাঁবাচক বচন। এইরূপ বচনকে অ্যারিস্টটল আই বচন রূপে উল্লেখ করেছেন। এখানে বচনের পরিমাণ হলো বিশেষ এবং গুণ হলো সদর্থক বা হ্যাঁবাচক, যেমন কোনো মানুষ হয় সুখী, এটা হবে আই। বিশেষ নঙর্থক বা বিশেষ নাবাচক বচন। এইরূপ বচনকে অ্যারিস্টটল ও বচন রূপে উল্লেখ করেছেন। এখানে বচনের পরিমাণ হলো বিশেষ এবং গুণ হলো নঙর্থক বা নাবাচক, যেমন কোনো মানুষ নয় মরণশীল, এটা হচ্ছে ও। আরোহ অনুমানের গুরুত্ব কি? আরোহ অনুমানের গুরুত্ব, আরোহ অনুমানের সংক্রান্ত এই লাভ বা ঝুঁকি প্রকৃত আরোহ অনুমানকে তথাকথিত আরোহ অনুমান থেকে পৃথক করতে সমর্থ হয়েছে। এই ঝুঁকির জন্য একটি প্রকৃত আরোহ অনুমান নিশ্চিত না হয়ে সম্ভাব্য রূপে পরিগণিত, কিন্তু তথাকথিত আরোহ অনুমান ও পূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কোনো ঝুঁকি বা লাভ না থাকায় তা সম্ভাব্য না হয়ে নিশ্চিত রূপে পরিগণিত। কিন্তু যে অনুমান সম্ভাব্য না হয়ে নিশ্চিত রূপে পরিগণিত তাকে অনুমানের মর্যাদা দেওয়া যায় না। সুতরাং আরোহমূলক লাভ বা ঝুঁকির মাধ্যমে অনুমানের সার্বিক সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে হয় এবং সেই কারণে প্রত্যক্ষ বিষয়কে অতিক্রম করা যেতে হয়। আর এই জন্য অনুমান হিসাবে আরোহ অনুমানের গুরুত্বকে স্বীকার করে নেওয়া হয়। পর্যাপ্ত আবশ্যিক সত্যরূপে কারণ কি? পর্যাপ্ত আবশ্যিক সত্য হলো সেই সকল সত্য যা কোনো কারণে পর্যাপ্ত বা আবশ্যিক এই দুই প্রকার সত্যরূপে গণ্য হয়। সুতরাং বলা যায় যে পর্যাপ্ত আবশ্যিক সত্যটি যেমন কারণের পর্যাপ্ত সত্যরূপে গণ্য, তেমনি সেটি আবার কারণের আবশ্যিক সত্যরূপে গণ্য। কারণকে অনেক সময় আবার পর্যাপ্ত আবশ্যিক সত্যরূপে অভিহিত করা হয়। আমরা অনেক সময় যাকে কারণ রূপে অভিহিত করি তা একটি
আবশ্যিক সত্যরূপে গণ্য, অর্থাৎ যা আবশ্যিক সত্য নয় তাকে কারণ বলা যায় না। আবার একথাও ঠিক যে কোনো কারণ যদি কার্যের পর্যাপ্ত সত্য না হয় তাহলে তাকে কারণরূপে উল্লেখ করা সঙ্গত নয়। কিন্তু সবসময় আবশ্যিক সত্য যে কারণের সম্পূর্ণ পরিচয় তা নাও হতে পারে, আবার পর্যাপ্ত সত্য যে কারণের সম্পূর্ণ পরিচয় তাও নাও হতে পারে। আবার পর্যাপ্ত সত্যগুলিও সবসময় আবশ্যিক নয়। সুতরাং দাবি করা সঙ্গত যে কারণই হলো তাই, যা কার্যের আবশ্যিক ও পর্যাপ্ত এই উভয় সত্যরূপেই গণ্য। মিলের স্বপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা দাও। মিলের স্বপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা। স্বপরিবর্তন পদ্ধতির সংজ্ঞাটি যথাযথ উল্লেখ করতে হলে তর্কবিজ্ঞানী মিলের সংজ্ঞাটি উল্লেখ করা প্রয়োজন। তর্কবিদ মিল সহ পরিবর্তন পদ্ধতি সূত্রটি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোনো ঘটনার বিশেষভাবে হ্রাসবৃদ্ধি ঘটলে তার সঙ্গে যদি আরও একটি ঘটনার ওই একইভাবে নিয়মিত হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে তাহলে বুঝতে হবে যে ওই দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো প্রকারের কার্যকারণ সম্বন্ধ আছে। অর্থাৎ যখনই একটি পূর্বগামী ঘটনা এবং একটি অনুগামী ঘটনা একইভাবে বা বিপরীতভাবে বাড়ে বা কমে তখনই বুঝতে হবে যে পূর্বগামী ঘটনাটি কারণ এবং অনুগামী ঘটনাটি কার্যরূপে বিবেচিত। দুটি ঘটনার একই সঙ্গে একইভাবে পরিবর্তন লক্ষ্য করে সিদ্ধান্ত টানা হয় বলে এই পদ্ধতিকে স্বপরিবর্তন পদ্ধতি বলে। স্বপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা উল্লেখ করো। স্বপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা হলো কার্যে গুণগত পরিবর্তনের অক্ষম। স্বপরিবর্তন পদ্ধতির সবচেয়ে বড় দোষ হলো যে কার্যকারণের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে পদ্ধতিটি আদৌ প্রযোজ্য নয়। পারস্পরিক দুটি ঘটনা যখন পরিমাণের দিক থেকে বাড়ে কমে তখন কেবল এই পদ্ধতি প্রয়োগ ঘটানো সম্ভব। কিন্তু আমরা অনেক সময় দেখি যে পরিমাণের পরিবর্তন ঘটাতে গিয়ে কোনো ঘটনার গুণগত পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু এই পদ্ধতিটি একেবারে অচল হয়ে পড়ে। পরিমাণগত পরিবর্তনের বাইরে অচল পরিমাণগত পরিবর্তন যতদূর পর্যবেক্ষণ করা যায় ততদূরই এই পদ্ধতিটিকে টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই নির্দিষ্ট সীমানার বাইরে এই পদ্ধতির প্রয়োগ একেবারে অনিশ্চিত। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে পরীক্ষণের মাধ্যমে আমরা উত্তাপ এবং জলের প্রসারণের মধ্যে স্বপরিবর্তনের মাধ্যমে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারলেও এই অভিজ্ঞতার বাইরে যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে এই পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত, রজ ও তম এই তিন প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন? সন্ন্যাসী বিবেকানন্দের চিন্তাধারা বেদ উপনিষদের প্রভাব অত্যন্ত গভীর। সুতরাং তার চিন্তাধারায় আধ্যাত্মিকতার যে প্রভাব থাকবেই এতে কোনো সন্দেহ নেই। তিনি ছিলেন একাধারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী এবং ভক্তিযোগী। সেই কারণে তার চিন্তাধারায় জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তি এই চারটি বিষয় সমন্বয় ঘটেছে। বিবেকানন্দের দর্শনে মানব প্রকৃতিকে প্রতিভাত হয়েছে দৈহিক প্রকৃতি ও আধ্যাত্মিক প্রকৃতির এক সূক্ষ্ম সমন্বয়। তিনি কোনো প্রকৃতিকে উপেক্ষা করেন নাই। তার মতে মানুষ তার সাধারণ দৈহিক অবস্থা থেকে আধ্যাত্মিক চেতনা উদ্ভূত হয়। বিবেকানন্দের মতে প্রত্যেকটি মানুষের মধ্যে সত, রজ এবং তম এই তিনটি গুণ দেখা যায়। এই তিনটি গুণের জন্যই মানুষের প্রকৃতিও তারতম্য ঘটে। এই ত্রিগুণের তারতম্যের জন্যই মানুষের কর্ম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। যখন আমাদের মধ্যে তম গুণের প্রাবল্য দেখা যায় তখন আমরা আলস্যপরায়ণ ও নিষ্কর্মা হয়ে পড়ি। আবার আমাদের মধ্যে যখন রজগুণের প্রভাব বেশি দেখা যায় তখন আমরা কর্মচঞ্চল হয়ে পড়ি, এবং যখন আমাদের মধ্যে শতগুণের আধিক্য দেখা যায় তখন আমরা সমত্ব বুদ্ধি সম্পন্ন বা প্রজ্ঞা সম্পন্ন হয়ে পড়ি এবং সেই অনুযায়ী ক্রিয়া সম্পন্ন করি। সুতরাং দেখা যায় যে শত, রজ এবং তম গুণের তারতম্যের জন্য আমাদের চরিত্র বিভিন্ন বিভিন্ন হয় এবং কর্মযোগে তার প্রভাব দেখা যায়। সেই কারণে বিবেকানন্দ তার কর্মযোগ, শত, রজ এবং তম এই ত্রিগুণের আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনা মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন। দ্বিবিধ মানুষের দ্বৈততা। রবীন্দ্রনাথ তার মানবতা ভাবনায় মানুষের মধ্যে সীমাবদ্ধতা বা সসীমতা ও অসীমতা বা অসীমবদ্ধতার একত্র অবস্থান রূপে দ্বৈততার কথা উল্লেখ করেছেন। এইরূপ দ্বৈততা তার জীবভাব ও বিশ্বভাবের মধ্যে ফুটে ওঠে, কারণ মানুষের জীবভাবে তার স্বার্থ সম্বন্ধিত সসীম ভাবটি যেমন প্রকটিত হয় তেমনি আবার তার বিশ্বভাবের অসীমতা তথা অসীমবদ্ধতার দিকটি প্রতিফলিত হয়।
স্বার্থের মধ্যে স্বার্থশূন্যতার অবস্থান। রবীন্দ্রনাথ তার রিলিজিয়ান অফ ম্যান নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে মানুষ প্রাথমিক পর্যায়ে নিজেকে নিয়ে মত্ত থাকলেও এতে মানুষ কিন্তু শেষ পর্যন্ত সন্তোষ লাভ করতে পারে না, কারণ মানুষ চায় তার স্বার্থের গণ্ডির বাইরে এসে স্বার্থশূন্যতার আলোকে আলোকিত হতে। তাই মানুষ চায় তার নিজস্ব মত্ততার বাইরে এসে অসীমতার স্বাদ পেতে। এই জন্য মানুষ সবসময় সক্রিয় থাকে। মানুষের মধ্যে যখন এইরূপ ভাব জাগরিত হয় তখন কোনো বাধাই তাকে বেঁধে রাখতে পারে না। মানুষের অন্তঃস্থিত এইরূপ সত্তাকে তা দমিয়ে রাখা যায় না। তাই সে জানার আকৃতি নিয়ে অজানাকে জানতে চায়, অজানাকে চিনতে চায়। আর যা কিছু অচেনা তা হলো মানুষের স্বার্থ সম্বলিত সীমাবদ্ধতার বাইরে। সীমাবদ্ধতার মধ্যে তার অসীমতার অবস্থান। সীমাবদ্ধতা সত্তাই তার অসীমবদ্ধতার প্রকাশ ঘটায়। এই অসীম সত্তাকে সসীম মানুষ উপলব্ধি করার চেষ্টা করে চলেছে অহরহ। রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ধারণার মানুষের মধ্যে এসে দ্বৈততাকে উপলব্ধি করেছেন। সত্য প্রতিষ্ঠায় অহিংসার ভূমিকা উল্লেখ করো। সত্য প্রতিষ্ঠায় অহিংসার ভূমিকা। গান্ধীজি মনে করেন যে শুধু দৈহিক বলের প্রকাশই হিংসার প্রকাশ নয়, বিভিন্ন রকমের সামাজিক ব্যাধি, অস্পৃশ্যতা ও সামাজিক অত্যাচার ও উৎপীড়ন প্রভৃতি ও হিংসার বিষয়কে প্রকাশিত করে। এইগুলি হলো ঘৃণা ও বিদ্বেষের সহযোগী আর প্রেমের পরিপন্থী। তাই এগুলিকে বর্জন করা উচিত। এগুলিকে বর্জন করে শুধু অহিংসার মন্ত্র উচ্চারণ করা উচিত, কারণ হিংসা কখনোই সত্যকে প্রতিষ্ঠা করতে পারে না। একমাত্র অহিংসা সত্যকে উদ্ঘাটিত করতে পারে। সুতরাং অহিংসা ছাড়া মানুষের জীবনের কোনো মূল্যই নেই। নৈতিকতার আলোকে বা আলোকিত নয়, তাকে অবশ্যই পরিত্যাগ করা উচিত। অহিংসার বাণী শুধু মানব মনে নৈতিকতার বিষয়টিকে জাগিয়ে তুলতে পারে। অহিংসার কাজ হলো দ্বিবিধ। একদিকে তা মানুষকে অন্যায় করা থেকে বিরত করে, অপরদিকে সত্য উদ্ঘাটনে সাহায্য করে। গান্ধীজি এই অহিংস নীতির উপর ভিত্তি করে 1920 খ্রিস্টাব্দে অহিংস আন্দোলন, 1930 খ্রিস্টাব্দের লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পন্ন করেছিলেন। আবার 1946 খ্রিস্টাব্দে ইংরেজ শক্তির প্ররোচনা ভারতবর্ষ যখন জাতিগত দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করেছিল, তখন গান্ধীজি অহিংসা নীতি প্রয়োগে শান্তি পদযাত্রা সামিল হন। আবার এই অহিংসার পথ ধরেই তিনি ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হন। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। জ্ঞানযোগ কি আর ভক্তিযোগ কাকে বলে? জ্ঞানযোগ আগে আলোচনা করে দিই। জ্ঞানযোগ হলো শ্রবণ, মনন ও নির্দিশাসনের মাধ্যমে আত্মার স্বরূপের জ্ঞান হয়। জ্ঞানযোগকে বিবেকানন্দের জ্ঞানের পথ রূপে উল্লেখ করেছেন, কারণ এইরূপ যোগের মাধ্যমে জীবের অজ্ঞানতাজনিত বন্ধনের উপলব্ধি করা হয়। শ্রবণ, মনন এবং নিধিশাসন সরকারের আত্মাকে তার প্রকৃত স্বরূপে স্মরণ করিয়ে দেওয়াই হলো জ্ঞানযোগের একমাত্র উদ্দেশ্য। আর এর দ্বারা জীব তত্ত্ব লাভে সম্মত হয় এবং মোক্ষ বা মুক্তিলাভ ধন্য হয়। যোগের এইরূপ পথটি কঠিনতম বলে উল্লেখ করেছেন। ভক্তিযোগ। ভক্তির দ্বারা পরাভক্তির ভাব জাগরিত করে। ভক্তিযোগকে বলা হয় ভক্তির পথ। স্বামী বিবেকানন্দ মুক্তির এই পথটিকে সর্বাপেক্ষা সহজ, স্বাভাবিক ও সুখকর পথরূপে উল্লেখ করেছেন। ভক্তির অর্থ হলো কোনো উচ্চতর বা উচ্চতম সত্তার প্রতি মানুষের অনুরক্তি বা অনুরাগ। এইরূপ অনুরাগের মানুষ পরম ব্রহ্মকে পাওয়ার কামনা করে। সেই জন্য মানুষ তার হৃদয়ের ভক্তি দিয়ে তাকে তুষ্ট করতে চায়। পরিণামে মানুষ এই পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে চায়। অনন্য এই পদ্ধতির সংজ্ঞা ও ব্যাখ্যা দাও। প্রথমে পদ্ধতিটা বলি। তর্কবিজ্ঞানী মিল অনন্য এই পদ্ধতির সূত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা হলো আলোচ্য কোনো অনুসন্ধানমূলক ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি কোনো একটি ব্যাপার সর্বদাই উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যাপারটি বিবাচ্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত। অর্থাৎ যদি দুটি ঘটনাকে বিভিন্ন দৃষ্টান্তে একই সঙ্গে বারবার থাকতে দেখা যায়, তাহলে ওই পরিস্থিতি মিল দেখে বলতে পারা যায় যে ওই দুটি ঘটনার কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। মিলের মধ্যে অনন্য এই পদ্ধতিকে প্রথম অপসারণের সূত্রের ওপর প্রতিষ্ঠিত। এই পদ্ধতিকে যে অপসারণ সূত্রের ওপর প্রতিষ্ঠিত তা হলো পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটনাটির ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণে অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আলোচ্য ঘটনার সঙ্গে যদি সবসময় কোনো একটি ব্যাপার সবসময় উপস্থিত থাকে, তাহলে আলোচ্য ঘটনাটির সঙ্গে ওই ব্যাপারটির একটি কার্যকারণ সম্পর্ক আছে বলা যায়। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তো তোমাদের কোশ্চেন আনসার দিলাম, বুঝতে পেরেছো। তোমাদের আমি পুরো 2 মার্কসের পুরো আলোচনা করে দিয়েছি পুরো সিলেবাস থেকে, আর 3 মার্কসের এখন আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট থাকছে তোমাদের বড় কোশ্চেন। আমি তোমাদের বড় কোশ্চেন ভিডিও আমি পরে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।